প্রথমবারের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার হচ্ছে ৩,৮,৯২৫ কোটি টাকা। চলমান এডিপির চেয়ে যা প্রায় ১ লাখ কোটি টাকা বেশি। কিভাবে হবে বাড়তি এই অর্থের সংস্থান? শিক্ষা স্বাস্থ্য খাত কতটা গুরুত্ব পাবে নতুন এডিপিতে এবং এডিপির বাস্তবায়নে গুণগত পরিবর্তন কতটা আসবে? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা টিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখনো এটি চূড়ান্ত হয়নি। এটি আসলে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি বর্ধিত সভায় মোটামুটি একটি খসড়া তৈরি করা হয়েছে। আগামী অর্থ বছরের জন্য এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকার ছাড়িয়ে যাচ্ছে। তো এটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো যে একটি রাজনৈতিক নতুন সরকার আসবার কারণে তার এক ধরনের দীর্ঘমেয়াদী প্রক্ষেপণ থাকে, বিভিন্ন ধরনের নির্বাচনী অঙ্গীকার থাকে এবং জনগণেরও প্রত্যাশা থাকে যে নতুন সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেই কার্যক্রমগুলো নেবেন এবং শুরুর বছরই হয়তো গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো নেবেন। তো সেটাও হয়তো নতুন সরকার দেবার চেষ্টা করেন। তো সেটির একটি প্রতিফলন হতে পারে এই ৩ লক্ষ কোটি টাকার যে এডিপির আকার, সেটির একটি প্রতিফলন হতে পারে। কিন্তু আবার একই সাথে এটাও মনে রাখবার বিষয় রয়েছে যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে বেশ কিছু দুর্বলতা রয়েছে। রাজস্ব আদায় পরিস্থিতি সন্তোষজনক নয়। এমনকি বর্তমান অর্থ বছরেই যেখানে ২ লক্ষ-২.২ লক্ষ কোটি টাকার যে এডিপি ধরা হয়েছিল সেটাও প্রায় বলা হচ্ছে ১ লক্ষ কোটি টাকার মতো সেখানে ঘাটতি রয়েছে এখন পর্যন্ত। হয়তো বছর শেষে গিয়ে কাছাকাছি পরিমাণ একটা যদি ঘাটতি থাকে তাহলে প্রশ্ন দাঁড়াবে যে চলতি বছরের যে ঘাটতি বা যে পরিমাণ তার সার্বিক বাস্তবায়নের দুর্বলতা, তার বিপরীতে গিয়ে আগামী বছরে এই ৩ লক্ষ কোটি টাকার উপরে যে এডিপির আকার ধরা সেটা কতটা বাস্তবায়ন হলো। তবে সেই প্রশ্নটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াচ্ছে যে সরকার এই ৩ লক্ষ কোটি টাকা এডিপির ভিতরে কোন কোন ধরনের কম্পোনেন্টস গুলো রাখছেন, কি কি ধরনের কার্যক্রম সেখানে গ্রহণ করছেন, সেগুলো কতটা যৌক্তিক বা জরুরি সেই বিষয়টা জানার প্রয়োজন। আমি যদি একটু অগ্রাধিকার খাতের বিষয়টা একটু আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখছি যে এবারও আসলে অগ্রাধিকারের ১ নম্বরই রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে আসার বিষয় হচ্ছে দ্বিতীয় জায়গায় রয়েছে আসলে শিক্ষা খাত এবং তৃতীয় অগ্রাধিকারের জায়গায় রয়েছে স্বাস্থ্য খাত। এবং আমি যদি বলি যে খসড়া অনুযায়ী প্রায় শিক্ষা খাতে ১৯,০০০ কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে প্রায় ১৭,০০০ কোটি টাকার মতো বাড়ার একটি সুযোগ রয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যোগাযোগ খাতের ক্ষেত্রে আমাদের যেটা বড় অভিজ্ঞতা যে বিগত প্রায় ১৫ বছর ধরে যোগাযোগ খাতই শীর্ষ খাত হিসেবে সবসময় বরাদ্দ পেয়েছে এবং সেই কারণে বর্ধিত ব্যয় হোক, অপচয়মূলক হোক, দুর্নীতির কারণে হোক, বিপুলভাবে এডিপি যোগাযোগ খাতে ব্যয় হয়েছে। হয়তো তার ফল সব জায়গায় সমানভাবে আমরা পাইনি, কোনো কোনো ক্ষেত্রে ইতিবাচক এবং কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক, এবং সেখানে এই এই খাতটি যথেষ্ট সমালোচনার ভিতরেও ছিল এই ধরনের বর্ধিত ব্যয়ের জায়গায়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এই অর্থ বছরে একটা বড় প্রত্যাশা ছিল যে অন্তত মেগা প্রজেক্টের জায়গাগুলোতে সরকার যাতে গুরুত্ব কম দেন এবং মেগা প্রজেক্টগুলো যাতে এখানে কম প্রায়োরিটি পায়। কিন্তু যখন দেখতে পাচ্ছি যে এই খাতটি সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ পেয়েছে, সেক্ষেত্রে আমাদের আশঙ্কা হচ্ছে সরকার সম্ভবত কোনো কোনো মেগা প্রজেক্ট গুরুত্ব বা বিবেচনায় নিয়েছেন, সেটা নেবার মতো আর্থিক সামর্থ্য বা প্রয়োজন এই মুহূর্তে ছিল কিনা সেটি একটি বিষয়। দ্বিতীয় যেটা শিক্ষা খাতে দ্বিতীয় অবস্থান থাকার বিষয়টি আগেও আমরা দেখেছি, দ্বিতীয় বা তৃতীয়তে শিক্ষাকে থাকতে দেখতে। কিন্তু মনে রাখা দরকার যে শিক্ষা খাতের বাজেটের ভিতরে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এবং সেই জায়গাটিতে সম্ভবত রূপপুর পারমাণবিক প্রকল্প রয়েছে, যেটা কিনা শিক্ষার সাথে সামঞ্জস্য নয়। সুতরাং বড় বাজেটের একটা অংশ এইভাবে অন্য ধরনের প্রকল্পের জন্য ব্যয়িত কিনা সেটা এখানে একটা বোঝার বিষয়। নাকি এখানে এমন ধরনের প্রকল্প রয়েছে যেমন মিড ডে মিল যেটির প্রচলন, সেটিকে সরকার এক্সপ্যানশন করছেন কিনা, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কি কি রয়েছে সেটা এখানে একটা বিষয়। তৃতীয় যেটা যে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে ইতিবাচক যে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু সবসময় দেখা গেছে স্বাস্থ্য খাত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে
আন্ডার পারফরমার সবসময় দেখা গেছে, এবং এই খাতে কার্যক্রম নেয়ার ক্ষেত্রে ধীরগতি রয়েছে এবং প্রকল্প নেবার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, এবং যার কারণে এখনো আমরা একটা ধরনের চ্যালেঞ্জ দেশে দেখতে পাচ্ছি, হামের মতো প্রাদুর্ভাব। কিন্তু এগুলো যদি না বিবেচনা করা হয় এবং যদি সত্যিকার অর্থে যদি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে উপযুক্ত প্রকল্প নেওয়া হয়, তাহলে এগুলো দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আসলেও থাকার প্রয়োজন রয়েছে। কেননা সামাজিক খাতে এই মুহূর্তে বা আগামী দিনের জন্য বিনিয়োগ করাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত নতুন সরকারের জন্য। আপনি যেটি বললেন যে আসলে রাজস্ব আদায় পরিস্থিতি খুব একটা ভালো নয়, আমরা তো তাই দেখছি। সেক্ষেত্রে এত বড় একটি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের সংস্থান আসলে কোথা থেকে হবে, সে প্রশ্নটি বারবারই থাকে। তো আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে যেটি মনে হয় যে অর্থ সংস্থানের জায়গাটির চেয়েও অর্থ ব্যবহার বা কোন ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। অপচয়মূলক প্রকল্প কিনা, জরুরি প্রকল্প কিনা, যেহেতু সামষ্টিক স্থিতিশীল পরিস্থিতি না। রাজস্বের যে বর্ধিত চাহিদা সেটা মেটানোর একটা বড় জায়গা আছে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির বিভিন্ন ধরনের জায়গা আছে যেগুলো আমরা যথেষ্ট নজর দেই না। যেমন কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য 2021 সালে সরকার মোট রাজস্বের 1/3 পরিমাণ রাজস্ব সরকার বঞ্চিত হয়েছেন। সুতরাং একটা বড় পরিমাণ রাজস্ব সরকার পান না, শুধুমাত্র সঠিকভাবে এই রাজস্ব কাঠামোটি এবং আদায়ের প্রক্রিয়াটি নাই এবং ডিজিটাল সিস্টেমে যাওয়া নেই, এবং এখানে কর্মকর্তারাও এক ধরনের দুর্নীতিতে জড়িত, এবং যারা কর প্রদানকারী তারাও এই দুর্নীতির সঙ্গে তারাও ইনভলভ। এই সমস্ত প্রক্রিয়ার জন্য আসলে রাজস্ব আদায় পর্যাপ্তভাবে হয় না, এবং সে কারণেই দুর্ভাগ্যজনকভাবে এশিয়ার ভিতরে আমাদের রাজস্ব জিডিপি অনুপাত সর্বনিম্ন, এমনকি আফগানিস্তানেরও নিচে। সুতরাং সেখান থেকে বোঝা যায় যে আমাদের উন্নতি অনুযায়ী প্রবৃদ্ধির সাথে সম্পর্কের সাথে মিলিয়ে আমাদের যে ধরনের রাজস্ব আদায় হওয়া উচিত সেটি আমরা করতে পারছি না। সুতরাং রাজস্ব চাইলে সরকার আসলে আদায় করতে পারেন, সেই সুযোগগুলো রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন সরকারের পক্ষ থেকে কর ফাঁকির জায়গাগুলোকে অ্যাড্রেস করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি যে এটি ব্যাপক ভিত্তিকভাবে আগামী অর্থ বছরের জন্য নেওয়ার প্রয়োজন রয়েছে। তাতে হয়তো রাজস্ব আদায় বাড়বে, তবে তারপরে আমাদের কাছে মনে হয় যে রাজস্ব আদায় বাড়লেও প্রায় 9 লক্ষ কোটি টাকার একটি সামগ্রিক বাজেট এবং তার ভিতরে 3 লক্ষ কোটি টাকার এডিপি বাস্তবায়নটি সহজসাধ্য না। বরঞ্চ সরকারের উচিত হবে বাজেটের আকারটি ছোট করা, অপচয়মূলক ব্যয়গুলো ছোট করা। রাজস্ব বাজেটের ভিতরে বিপুল পরিমাণে ভর্তুকি রয়েছে, সরকারি কর্মকর্তাদের বর্ধিত পরিমাণে বেতনের বিষয় রয়েছে, সেটা সীমিতভাবে রাখা। নতুন কর্মচারী নিয়োগ করার ক্ষেত্রে এক ধরনের হ্রাস টানার বিষয় রয়েছে, সেটি এখানে নজরে রাখা, এবং বিভিন্ন রকমের অপ্রয়োজনীয়মূলক যাতে কার্যক্রম সরকারের মধ্য থেকে হ্রাস করা যায় সেই জায়গাগুলো নজর দেখা। মোট কথা রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট দুটোতেই বেশ কিছু জায়গায় নজরদারি এবং হ্রাস টানা দরকার আছে, এবং প্রয়োজনীয় প্রকল্পগুলোই যদি নেওয়া হয় তাহলে রাজস্ব ঘাটতিটি বা রাজস্ব ডেফিসিট বা ঘাটতিটি আসলে খুব বড় চ্যালেঞ্জ হবার কথা না। যদি গভর্নমেন্ট আসলে এই বাজেটের আকার এবং এডিপির আকার এরকমই রাখে, সেক্ষেত্রে রাজস্ব আদায় যেহেতু পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে কি ব্যাংক ঋণের প্রতি গভর্নমেন্টের আসলে ডিপেন্ডেন্সি আরো বাড়বে বলে আপনি মনে করেন, যেটা অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি করতে পারে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অর্থ বছরে সরকারের ব্যাংক ঋণ নেবার হার বেড়েছে। যদিও এই অর্থ বছরের একটা উল্লেখযোগ্য সময় অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক অনিশ্চয়তাজনিত কারণে বেসরকারি খাত সে সময় অতটা বিনিয়োগ করেনি এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথও সর্বনিম্ন ছিল এবং এখনো আসলে খুবই নিম্ন পর্যায়ে। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যে নতুন সরকারের সময়ও যদি বেসরকারি খাত ঋণ না পান এবং বেসরকারি খাত যদি সরকারি ঋণের কারণে যদি কোনো ক্রাউড আউট ইফেক্টের মধ্যে পড়েন এবং তার কারণে যদি তারা ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। বরঞ্চ এই মুহূর্তে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকার কারণে দেশে বরঞ্চ বিনিয়োগের একটা ধীরে ধীরে হলেও একটা উন্নতি পরিস্থিতির তৈরি হচ্ছে। এই সময়কালে ব্যাংক থেকে বা বিভিন্ন উৎস থেকে বেসরকারি খাতের জন্য ঋণের ব্যবস্থা করা বা ফান্ডের ব্যবস্থা করা জরুরি। আমরা যেটা মনে করি যে সরকার এদিক থেকে ব্যাংক ব্যবস্থা থেকে নেয়ার ক্ষেত্রে সরকার সীমিত থাকবেন, সতর্ক থাকবেন, তবে পাশাপাশি একই সাথে বেসরকারি
বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির জন্য যদি আন্তর্জাতিক বাজার থেকে যদি সহজ শর্তে মাল্টিল্যাটারাল ব্যাংকস বা ইন্টারন্যাশনাল যে সমস্ত ডেভেলপমেন্ট ব্যাংকস রয়েছে তারা যদি ফান্ড ইনজেক্ট করতে পারেন ব্যাংকিং ব্যবস্থায়, যেটা কিনা বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধিতে বা এসএমই সেক্টরের ঋণ প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে, সেটা এই মুহূর্তে বেশি প্রত্যাশিত। আপনার কাছে আমার একটি শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এডিপি বাস্তবায়নের যে গতানুগতিক যে ধারা, আমরা দেখছি যে প্রায় মানে এবার যে এডিপি হার ছিল সেটি 9 মাস শেষে এটা বাস্তবায়নের হার মাত্র 36%, এবং আগামী এডিপি তো আসলে হাজারের বেশি প্রকল্প থাকছে। মানে এই দুষ্ট চক্র থেকে বের হবে কিভাবে সরকার? পুরো এডিপির ক্ষেত্রেই আসলে যেটা হওয়ার কথা, যেভাবে প্রকল্প নেয়ার কথা, প্রকল্পের প্রাকযোগ্যতা বাছাই করা দরকার, যেভাবে টেন্ডার প্রক্রিয়া শেষ করা দরকার এবং যেভাবে কন্ট্রাক্টর চয়েস করা দরকার, এই পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং দুর্নীতিযুক্ত। এবং এই পুরো প্রক্রিয়াটি এডিপি এক ধরনের আসলে আগের সরকারের সময় যেটা আমরা দেখেছি যে এক ধরনের সরকারি বেসরকারি রাজনৈতিক এবং সরকারি বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গের সাথে সম্পর্কিত লোকজনের অর্থ বানানোর একটা উপায় হিসেবে ব্যবহৃত হয়। সেজন্য বছরের পর বছর প্রকল্প দীর্ঘায়িত করা হয়, প্রয়োজন অতিরিক্ত প্রকল্পের আকার বৃদ্ধি করা হয়, প্রকল্প সঠিকভাবে প্রাক্কলন করা হয় না, প্রকল্পের যৌক্তিকতা বিচার না করে প্রকল্প নিয়ে নেওয়া হয়, এবং প্রি অ্যাসেসমেন্ট যেগুলো হওয়া দরকার, ডিপিপি যেভাবে হওয়া দরকার, মূল্যায়ন হওয়া দরকার, এগুলো ঠিক মতো হয় না। এমনকি প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াতে যে ধরনের নজরদারি এবং প্রকল্প শেষ হবার পরে এটার যে পোস্ট ইভ্যালুয়েশন হওয়া দরকার, যেটা প্রকল্পের ডিপিপিতে বলা হয়েছিল সেটা আসলে অর্জিত হলো কিনা, এবং সেটা না হলে সেটার পিছনে দুর্বলতাগুলো কি, এই যে রিভিউ প্রসেসগুলো যেটার সাথে ফাইন্যান্স মিনিস্ট্রি, আইএমইডি জড়িত, সেটা অনেক সময় সঠিকভাবে হয় না। এবং একই সাথে আরেকটা যেটা যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় এটা এক ধরনের ব্যুরোক্রেটিক একটা প্রক্রিয়ার মাধ্যমেই শুধু হয়। এখানে স্থানীয় জনগণের অংশগ্রহণ বা স্থানীয় একটি জনগণের মতামত নেওয়া বা তাদেরকে রিভিউ প্রসেসে রাখা, মনিটরিং প্রসেসে তাদের এক ধরনের পার্টিসিপেশন রাখা, এই জিনিসগুলো আসলে ঠিকমতো করা হয় না। এছাড়া প্রকিউরমেন্ট প্রসেস রয়েছে আমাদের এখানে, পাবলিক প্রকিউরমেন্ট, কিন্তু এটা আসলে ত্রুটিযুক্ত। তার ফলে যেটা হয়েছে যে প্রকিউরমেন্ট হলেও দেখা যায় যে একই কোম্পানি বা নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে একই ধরনের বা পরিচিতদের মধ্যে বা সরকারের বা বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিকভাবে প্রভাবশালী যারা রয়েছেন তাদের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিরাই প্রকিউরমেন্টের মধ্য দিয়ে তারা এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, প্রকল্প পেয়ে যাচ্ছে। সুতরাং এই সব কিছু আসলে যদি ত্রুটিগুলো যদি রোধ না করা যায় এবং এই জায়গাগুলোতে যদি যারা দায়ী ব্যক্তি বিভিন্ন পর্যায়ে তাদেরকে যদি দায়ের জন্য যদি জবাবদিহিতার ভিতরে না আনা যায়, এবং এই প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সংসদ। আমরা জানি যে সংসদে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস রয়েছে, যারা কিনা এই ধরনের সরকারি ব্যয়গুলোর তারা পর্যালোচনা করে। এছাড়া পার্লামেন্টারি কমিটি রয়েছে, এস্টিমেট কমিটি রয়েছে, যেটা সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে প্রকল্প সামঞ্জস্য রয়েছে কিনা সেটা তারা দেখেন। এছাড়া পাবলিক আন্ডারটেকিং কমিটি রয়েছে, যারা কিনা সংসদে সরকারি কর্পোরেশনগুলোর দুর্বলতা, দুর্নীতি, এগুলো তারা মনিটর করার জায়গায় রয়েছেন। এছাড়া ফাইন্যান্স মিনিস্ট্রি সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটি রয়েছে, প্ল্যানিং মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটি। এই কমিটিগুলো যদি শক্তিশালী হয় তাহলেও কিন্তু জবাবদিহিতার জায়গাটা আরো হয় এবং দুর্নীতির জায়গাগুলো আরো অনেকটাই রোধ করা বা কমিয়ে আনার সুযোগ তৈরি হবে। এডিপি গুণগত মান বৃদ্ধি পাবে এবং এডিপি বাস্তবায়নের গতি বৃদ্ধি পাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।